দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলস আগের বছর আমাদের এটা তো জানিয়ে দিয়েছিল যে 2026-এর সামার স্ল্যামের আগেই সে তার ডাব্লিউডাব্লিউই কেরিয়ার শেষ করতে চলেছে, মানে রেসলিং থেকে সে রিটায়ারমেন্ট নিতে চলেছে। তো 2026 যে তার রেসলিং কেরিয়ারের শেষ বছর হতে চলেছে এটা আমরা সবাই জানতাম, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি চলে আসতে পারে এটা আমরা কেউ কখনো ভাবিনি। আর সত্যিই কি এজে স্টাইলস বছরের শুরুর দিকে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে যাচ্ছে? তো ব্যাপারটা কি হয়েছে সেটা নিয়ে কথা হবে। তাছাড়া একটা কথা বলি যে এই চ্যানেলটাকে তোমরা আগে সাবস্ক্রাইব করে দাও, কারণ ডাব্লিউডাব্লিউ রিলেটেড এরকম খবর, কিছু প্রেডিকশন, কিছু স্পেকুলেশন এসব দেখার জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছে চলে এসেছি, তো এবার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাকে 20,000 সাবস্ক্রাইবার্স অবধি পৌঁছে দাও, তাহলে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমি ফিউচারেও আনতে পারবো। তো আর বেশি দেরি না করে আজকে রয়ের কথা একটু বলা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের র হচ্ছিল বেলফাস্ট আয়ারল্যান্ড থেকে, কিন্তু আজকের রকে শুরু করতে এসেছিল আমাদের রিং জেনারেল গুন্থার। তো গুন্থার এসে এই কথাই বলছিল যে কীভাবে সে আগের উইকে এজে স্টাইলসকেও হারিয়ে দিয়েছে, এবার সে মুভ অন করতে চলেছে। কারণ গুন্থার আজকে এসেছিল নিজেকে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করতে। তো গুন্থার নিজেকে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করে, কিন্তু তখন তাকে ইন্টারাপ্ট করে আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলস। আর এজে স্টাইলস বলে যে গুন্থার হয়তো মুভ অন করে যেতে পারে, কিন্তু এজে স্টাইলস এখনও মুভ অন করতে পারেনি। তার কারণ হচ্ছে আগের উইকে রেফারি হয়তো গুন্থারের হাতকে রেস করেছিল বা গুন্থারের হাতকে তুলে ধরেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচটা কিন্তু গুন্থার জেতেনি। কারণ গুন্থার এজে স্টাইলসের কাছে ট্যাপ আউট করে দিয়েছিল লাইক আ লিটল বিচ। তো গুন্থারের কাছে এজে স্টাইলস একটা রিম্যাচ চেয়ে নেয় আর বলে যে রয়্যাল রাম্বলে এজে স্টাইলস গুন্থারকে ফেস করতে চায়, যেখানে সে গুন্থারকে হারাবে। তো গুন্থার বলে যে তুই হয়তো শুনিসনি, কিন্তু আমি নিজেকে রয়্যাল রাম্বল ম্যাচের জন্য অলরেডি অ্যানাউন্স করে ফেলেছি, আর আমার ডবল ডিউটি করার সেদিন কোনো ইচ্ছা নেই, তাই আমার উত্তর হচ্ছে না। তখন এজে স্টাইলস বলে গুন্থারকে, তার মানে তুই ভয় পেয়েছিস। তো গুন্থার প্রথম দিকে এজে স্টাইলসকে তো মানে মানাই করতে থাকে যে না, আমি রয়্যাল রাম্বলে তোর সাথে ম্যাচ করতে চাই না, আমি রয়্যাল রাম্বল ম্যাচেই ফোকাস করতে চাই। কিন্তু তারপর যখন ক্রাউড গুন্থারকে মানে ভীরু ভীরু মানে কাপুরুষ বলতে থাকে, তখন আমরা দেখতে পাই যে গুন্থারের মুড একটু চেঞ্জ হয়। আর গুন্থার তখন এজে স্টাইলসের সামনে একটা প্রস্তাব রাখে। গুন্থার এজে স্টাইলসকে বলে যে ঠিক আছে, তুই আমার সাথে রয়্যাল রাম্বলে ম্যাচ চাস তো ঠিক আছে, তুই আমার সাথে রয়্যাল রাম্বলে ম্যাচ পাবি, কিন্তু আমারও একটা শর্ত আছে। সেটা হচ্ছে যদি তুই আমার সাথে রয়্যাল রাম্বলে ম্যাচ পেতে চাস, তাহলে তোকে তোর কেরিয়ারকে অন দ্য লাইন রাখতে হবে। মানে সেই ম্যাচে যদি এজে স্টাইলস গুন্থারের কাছে হেরে যায়, তাহলে এজে স্টাইলসকে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে, সেটাই হবে এজে স্টাইলসের ডাব্লিউডাব্লিউতে লাস্ট ম্যাচ। তো বলে যে আজকে রাতের শেষে তুই আমাকে তোর উত্তর জানিয়ে দিস, আজকে রটা অবধি তোর কাছে টাইম আছে। তো আজকে র শেষ হতে হতে এজে স্টাইলসের কাছে টাইম ছিল যে সে গুন্থারের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো আমরা দেখতে পাই ব্যাক স্টেজে একটা সেগমেন্টে অ্যাডাম পিয়ার্স মানে এজে স্টাইলসকে বোঝানোর চেষ্টা করছে যে গুন্থার এরকম চ্যালেঞ্জ দিলেই যে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো কথা নেই। তখন এজে স্টাইলস বলছে যে ঠিক আছে, আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলে দেখি সে কি বলে। আর পরবর্তীকালে আমরা দেখতে পাই অ্যাডাম পিয়ার্সের কাছে এসে এজে স্টাইলস এটাই বলে যে তার ওয়াইফ তাকে পারমিশন দিয়ে দিয়েছে আর বলেছে কিক ইস অ্যাস। মানে গুন্থারকে মারার জন্য ওয়াইফ মানে তার বউয়ের কাছে পুরো ভালো মতো পারমিশন এজে স্টাইলস পেয়ে গেছিল। আর এজে স্টাইলস এখন গুন্থারকে ফেস করতে চলেছে অ্যাট রয়্যাল রাম্বল ইন এ রিভেঞ্জ ভার্সেস কেরিয়ার ম্যাচ আই থিঙ্ক, কারণ যেমন বললাম এই ম্যাচে এজে স্টাইলসের কেরিয়ার অন দ্য লাইন থাকবে। এবার এজে স্টাইলসকে বউকেও বলিহারি, মানছি তুমি তোমার স্বামীকে তোমার কাছে পেতে চাও, তাই বলে এইভাবে যে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করিয়ে কাছে পেতে চাও? কারণ গুন্থার তো এখন এমনি সবার কেরিয়ার শেষ করতে উঠে পড়ে লেগেছে। সবার প্রথমে গোল্ডবার্গের কেরিয়ার শেষ করেছে, তারপর আমাদের জন সিনার কেরিয়ার শেষ করেছে, আর এখন দেখে মনে হচ্ছে এজে স্টাইলসের কেরিয়ারও গুন্থারের হাতেই শেষ হতে পারে। এবার এই ম্যাচের যদি কথা বলা হয় যে এই ম্যাচে কি অ্যাকচুয়ালি এজে স্টাইলসের কেরিয়ার শেষ হতে চলেছে, কারণ স্টিপুলেশন তো তাই বলছে। আর অ্যাডাম পিয়ার্স এজে স্টাইলসকে বলেছিল যে এখান থেকে কিন্তু আর পিছিয়ে আসা যাবে না। তো তোমাদের বলে রাখি, দেখো দুটোরই পসিবিলিটি আছে। এক হচ্ছে আমার পার্সোনালি মনে হয় না যে রয়্যাল রাম্বলেই এজে স্টাইলস রিটায়ার করে যাবে। তার কারণ হচ্ছে মানছি সামার স্ল্যামের আগে এজে স্টাইলস রিটায়ারমেন্ট নিয়ে নেবে এই বছর, কিন্তু তার একটা লাস্ট রাসেলমেনিয়ায় তো অন্তত এজে স্টাইলস কম্পিট করবে। আমার তো মনে হয় রাসেলমেনিয়া অবধি অন্তত এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউতে থাকবে। এবার সেটার জন্য আমার মনে হয় যাই হোক না কেন হয়তো রয়্যাল রাম্বলে কোনোভাবে এজে স্টাইলসই জিতে যাবে, আর রয়্যাল রাম্বলে অন্তত গুন্থার এজে স্টাইলসকে রিটায়ার করতে পারবে না। হ্যাঁ, হয়তো এইটা হতে পারে যে এই ম্যাচে গুন্থার হেরে যাওয়ার পর গুন্থার একটা রিম্যাচ চাইবে, আর তারপর ফাইনালি গিয়ে আমরা আবার এজে স্টাইলসের যে রিটায়ারমেন্ট ম্যাচটা হবে মানে তার কেরিয়ারের শেষ ম্যাচ ডাব্লিউডাব্লিউতে, সেইখানে হয়তো আমরা আবার গুন্থার ভার্সেস এজে স্টাইলসের ম্যাচই দেখতে পেতে পারি। সেইখানে গিয়ে গুন্থার এজে স্টাইলসকে হারিয়ে এজে স্টাইলসকে রিটায়ার করতেই পারে, কিন্তু রয়্যাল রাম্বলেই সেটা হয়ে যাবে তার চান্স আমার একটু কমই মনে
হচ্ছে। কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয়ও আছে যেখানে অ্যাকচুয়ালি এটা ঘটতেও পারে। তার কারণ হচ্ছে আমরা যদি মনে করে দেখি 2016 সালে রয়্যাল রাম্বলি সেই জায়গাটা ছিল যেখানে এজে স্টাইলস তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ারের সূচনা করেছিল, যেখানে 3 নম্বরে সে এন্ট্রি করেছিল, এন্ট্রি করে ডাব্লিউডাব্লিউতে তার কেরিয়ার শুরু করেছিল। তো যেখান থেকে ডাব্লিউডাব্লিউ কেরিয়ার এজে স্টাইলসের শুরু হয়েছে, যদি এজে স্টাইলস চায় যে সেখানেই গিয়ে সে তার ডাব্লিউডাব্লিউ কেরিয়ার শেষ করবে, তাহলে রয়্যাল রাম্বলেই হয়তো সে তার লাস্ট ম্যাচে রেসল করতে পারে। তাছাড়া আরেকটা বিষয় আছে, যেমন আমরা জানি যে এজে স্টাইলস ডাব্লিউডাব্লিউ থেকে বেশি ফেমাস ছিল টিএনএতে, আর টিএনএ সেই জায়গাটা যে জায়গাটা এজে স্টাইলসকে এজে স্টাইলস বানিয়েছে। তো এখন আমরা জানি যে টিএনএ আর ডাব্লিউডাব্লিউ সম্পর্ক খুব ভালো, আর তারা একসাথেই কাজ করতে চায়। তো হয়তো এজে স্টাইলস এরকম কোনো প্রস্তাব রেখেছে ডাব্লিউডাব্লিউ এর কাছে যে সে তার কেরিয়ার যেটা সেটা অ্যাকচুয়ালি টিএনএতে গিয়ে শেষ করতে চায়। মানে এরকম যদি হয় যে রয়্যাল রাম্বলে গুন্থার এজে স্টাইলসকে হারিয়ে দিল, আর তার ফলে এজে স্টাইলসের ডাব্লিউডাব্লিউ কেরিয়ার শেষ হয়ে গেল, কিন্তু তখনও তার কাছে অপরচুনিটি থাকবে যে টিএনএ থেকে কম্পিট করার। আর এখন এমনিও মানে রিসেন্টলি টিএনএর এপিসোডে এজে স্টাইলস যখন এসেছিল তখন আমরা দেখেছিলাম যে এজে স্টাইলস টিএনএর চ্যাম্পিয়নশিপটার দিকে তাকিয়েছিল। তো মেবি তার চোখ টিএনএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকেও আছে, সে সেখানেও একটা লাস্ট ম্যাচ পেতে পারে। তো এমনও হতে পারে যে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হওয়ার পর সে কয়েক মাস গিয়ে টিএনএতে কম্পিট করলো, সেইখানের কিছু সুপারস্টারের সাথে কম্পিট করলো যাদের সাথে কিনা সে অতীতেও কাজ করেছে। তো এরকম হয়ে সে যদি টিএনএতে গিয়ে তার কেরিয়ার শেষ করতে চায়, এটা একটা অপশন হতে পারে। কিন্তু ডাব্লিউডাব্লিউ কি এতটাও টিএনএর সাথে ভালো সম্পর্কে আছে যে এজে স্টাইলসের মতো একটা সুপারস্টারকে টিএনএতে গিয়ে তার কেরিয়ার শেষ করতে দেবে? আমার তো মনে হয় যে এজে স্টাইলস যদি ডাব্লিউডাব্লিউতে রিটায়ার নিতে, মানে ডাব্লিউডাব্লিউতে থেকেই রিটায়ারমেন্ট নিতে চায়, তার লাস্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউইতেই হবে। হ্যাঁ, এবার সেটা অন্য ব্যাপার, হয়তো দেখা গেল রাসেলমেনিয়াতে এজে স্টাইলস রিটায়ারমেন্ট নিচ্ছে, যেখানে রাসেলমেনিয়াতে এজে স্টাইলস টিএনএ চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করছে। সেরকম একটা সিনারিও হলে হতেই পারে, যেখানে কোনো ডাব্লিউডাব্লিউর এনএক্সটি সুপারস্টার গিয়ে টিএনএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে গেল, তারপর তার সাথে এজে স্টাইলসের ম্যাচ হলো ফর টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, আর সেই ম্যাচে এজে স্টাইলস রিটায়ারমেন্ট নিল। তো এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিন্তু সেগুলোর পসিবিলিটি আমার একটু কম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এজে স্টাইলসকে প্রপার রিটায়ারমেন্ট ডাব্লিউডাব্লিউইতে থেকেই দেবে। তো সেই কারণেই আমার মনে হয় রয়্যাল রাম্বলে যতই এজে স্টাইলস রিটায়ারমেন্ট ম্যাচে কম্পিট করুক, সেখানে তার হারার সম্ভাবনা একটু কম, আর সেখানে মানে সেই ম্যাচে অন্তত গুন্থার এজে স্টাইলসকে রিটায়ার করতে পারবে না, এটাই আমার ধারণা। তারপর দেখা যাক ডাব্লিউডাব্লিউর মনে কি আছে আর আমরা কি দেখতে পাই। কিন্তু হ্যাঁ, এই ম্যাচটা দেখতে গিয়ে একটু ভয় তো লাগবেই, কারণ যদি এজে স্টাইলস কোনোভাবে হেরে যায় তাহলে বিদায় এজে স্টাইলস। এরপর রয় আমরা ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ ভার্সেস ম্যাক্সিন ডুপ্লির একটা রিম্যাচ দেখেছিলাম ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যেখানে আজকে ম্যাক্সিন ডুপ্লির সাথে তার ট্রেনার, তার বন্ধু, তার ফিলোসফার অ্যান্ড গাইড নাটালিয়াও ছিল। কিন্তু নাটালিয়া থাকাই আজকে ম্যাক্সিন ডুপ্লির কাল হয়ে গেল, কারণ ম্যাচটা তো ঠিকঠাকই চলছিল। আমরা দেখতেও পাচ্ছিলাম যে ম্যাক্সিন ডুপ্লি বারবার তার অ্যাঙ্গেল লকে, মানে অ্যাঙ্গেল লক না, অ্যাকচুয়ালি অ্যাঙ্কেল লক বলে, অ্যাঙ্গেল লক তখনই বলে যখন সেটা কার্ড অ্যাঙ্গেল মারে। আচ্ছা ঠিক আছে, অ্যাঙ্কেল লকে যখন বেকি লিঞ্চকে আটকে দিচ্ছিল বারবার, তখন দেখে মনে হচ্ছিল যে হয়তো বেকি লিঞ্চ ট্যাপ আউট করে দিতে পারে। কিন্তু এই ম্যাচে যখন অ্যাকচুয়ালি ওই একটা টার্নবাকল এক্সপোজ হয়ে গেল আর সেখানে বেকি লিঞ্চ গিয়ে মানে নিজেকে মেরে দিল, তখন দেখে মনে হয়েছিল যে হয়তো ম্যাক্সিন ডুপ্লি ম্যাচটা জিতে যাবে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে নাটালিয়া বেকি লিঞ্চের পাকে রিং রোপে আটকে দেয়, যার ফলে রেফারি কাউন্ট ব্রেক করে দেয়, আর ম্যাক্সিন ডুপ্লি অবাক হয়ে যায় যে নাটালিয়া এটা কী করলো। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের বেকি লিঞ্চ তার ম্যান হ্যান্ডেল স্ল্যাম মেরে দেয় ম্যাক্সিন ডুপ্লিকে, আর ম্যাক্সিন ডুপ্লিকে হারিয়ে সে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর তারপর আমরা দেখতে পাই নাটালিয়া আর ম্যাক্সিন ডুপ্লির মধ্যে একটা মারপিট শুরু হয়, যেখানে আর কি নাটালিয়া আজকে ম্যাক্সিন ডুপ্লিকে মেরে ভূত বানিয়ে দিয়েছে। তো নাটালিয়া এখানে তার হিল টার্ন করে নিয়েছে, সে তার মানে ছাত্রী ম্যাক্সিন ডুপ্লি তার উপরই টার্ন করে গেছে, আর দেখে মনে হচ্ছে ম্যাক্সিন ডুপ্লির সাথে এবার নাটালিয়ার স্টোরি চলবে। কিন্তু আমি একটা কথা বলে রাখি যে নাটালিয়া যদি এখানে বেকি লিঞ্চের পা নাও আটকাতো রিং রোপে, তবু এখানে ম্যাক্সিন ডুপ্লি হয়তো বা তাকে মানে পিন করতে পারতো। তার কারণ হচ্ছে যে লাথিটা সে মেরেছিল বেকি লিঞ্চকে, সেই লাথিটা বেকি লিঞ্চের লাগেইনি। তো যেই লাথি লাগেনি সেই লাথিতে কি বা পিন হতো। কিন্তু যাই হোক না কেন, আজকে আমরা নাটালিয়ার হিল টার্ন দেখে নিয়েছি। আমার কথা জড়িয়ে যাচ্ছে শীতে, যাই হোক না কেন, আজকে আমরা নাটালিয়ার হিল টার্ন দেখে নিয়েছি। আর এখন দেখা যাক এই নাটালিয়া আর ম্যাক্সিন ডুপ্লির মধ্যে স্টোরি কীভাবে চলে। এবার অ্যাকচুয়ালি তোমরা আমাকে বলো যে এই স্টোরিটার জন্য কি তোমরা ইন্টারেস্টেড? কারণ সত্যি বলতে আমি তো সেই অর্থে ইন্টারেস্টেড নই, কারণ এটা কী বা আমি ইন্টারেস্টেড হবো, কোথায় নাটালিয়া আর কোথায় ম্যাক্সিন ডুপ্লির স্টোরি লাইনে এখন কি ইন্টারেস্ট দেখাবো। যাই হোক না কেন, এরপর আমরা দেখতে পেয়েছিলাম একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ, যেখানে একদিকে ছিল আমাদের ভিজন, আর যেহেতু ব্রন ব্রেকার এখন সাসপেন্ডেড আছে ইনডেফিনিট টাইমের জন্য, তো সেই কারণে ভিজন থেকে আজকে কম্পিট করছিল লোগান পল, ব্রনসন রিড আর অস্টিন থিওরি। আর ওই দিক থেকে যে চ্যালেঞ্জার টিম ছিল বা যাদেরকে তারা ফেস করছিল, তারা ছিল লুচা, আর তার মধ্যে একটা লুচা লেজেন্ড, মানে পেন্টা, ড্রাগন লি আর রে মিস্টিরিও। তো ম্যাচটা শুরু হয়, ম্যাচটা ঠিকঠাক চলে। এবার একটা টিমে যদি শুধু লুচায় ভরা থাকে, তো সেই লুচারা তো তাদের লুচ্চামি দেখাবেই, মানে অ্যাকচুয়ালি তারা তাদের হাই ফ্লাইং মুভস দেখাচ্ছিল।
তো ম্যাচটা এরকমভাবেই মানে ফার্স্ট বেস চলছিল, কিন্তু এই ম্যাচের ইন্টারেস্টিং পয়েন্ট ছিল এইটা যে এই ম্যাচের রিং সাইডে আমাদের রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্সও উপস্থিত ছিল। আর সে এই কারণেই উপস্থিত ছিল যাতে ভিশন আর পল হেমন কোনো শয়তানি না করতে পারে। কিন্তু পল হেমন তো শয়তানি করবেই করবে। তো আমরা দেখতে পাই পল হেমন যখন রেফারিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে তখন অ্যাডাম পিয়ার্সও সেখানে চলে যায়, কিন্তু রেফারি অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্টেড হয় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের লোগান পল অস্টিন থিওরিকে একটা ব্রাশ নাকেলস দিয়ে দেয় আর সেটাকে ইউজ করতে বলে, কিন্তু অ্যাডাম পিয়ার্স সেটাকে দেখে নেয়, রেফারিকে বলে দেয়, আর অ্যাডাম পিয়ার্স অস্টিন থিওরির থেকে সেই ব্রাশ নাকেলসটা নিয়েও নেয়। কিন্তু অ্যাডাম পিয়ার্স যেহেতু অস্টিন থিওরির গায়ে আবার হাত দিয়ে দিয়েছিল, তো পল হেমন সেটার বিরোধ করতে থাকে। এইভাবে আমরা দেখতে পাই যে রিং সাইডে অ্যাডাম পিয়ার্স আর পল হেমনের মধ্যে একটা তর্ক বিতর্ক চলতে থাকে, আর অ্যাডাম পিয়ার্স সেই ব্রাশ নাকেলসটাকে রিংয়েই ছেড়ে দিয়ে চলে যায় সেখান থেকে। এবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে তখন আমাদের রে মিস্ট্রিও দেখে যে আচ্ছা ব্রাশ নাকেলস পড়ে আছে, তো রেফারির নজর তখন ছিল লোগান পলের দিকে। তো আমাদের রে মিস্ট্রিও ব্রাশ নাকেলসটাকে তুলে অস্টিন থিওরিকে সেটাকে দিয়ে মারে, আর লোগান পলের দিকে যেহেতু রেফারির নজর ছিল তাই রেফারি সেটা দেখতে পায় না। তো যেটা অস্টিন থিওরি ভেবেছিল যে লুচাদের সাথে করবে, সেটা লুইচ্চামি করে অস্টিন থিওরিকে অ্যাটাক করে দিয়েছিল। আর লাস্টে আমরা দেখতে পাই আমাদের পেনটা অস্টিন থিওরিকে তার ফিনিশার মেরে এই ম্যাচটা তাদের টিমের জন্য জিতে যায়, মানে লুচাদের জন্য জিতে যায়। আর তারপর 3 লুচা মিলে সেলিব্রেট করতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে পল হেমন এটা একদমই খুশি ছিল না, আর ব্যাক স্টেজে পল হেমন কাউকে একটা ফোন করে অ্যাডাম পিয়ার্সকে ভয়ও দেখাচ্ছিল। এবার অ্যাকচুয়ালি সেটা কাকে ফোন করছিল সেটা জানা যায়নি, কিন্তু পাওয়ারফুল কাউকে ফোন করেছিল। কারণ তারপর আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স নেক্সট উইকের জন্য ব্রন ব্রিকারকেও রতে আসতে বলে, যদিও তাকে সে সাসপেন্ড করে দিয়েছে, কিন্তু বলে যে তার সাথে তার কথা আছে আর কথাবার্তা বলে মীমাংসা করার চেষ্টা করবে। তো পল হেমন অ্যাকচুয়ালি কোন পাওয়ারফুল ব্যক্তিকে ফোন করেছিল সেটা একটা রহস্যই হয়ে আছে, যে রহস্যটার উন্মোচন খুব তাড়াতাড়ি হওয়া দরকার যদি ডাব্লিউডাব্লিউ ভুলে না যায়। তো যাই হোক না কেন, তো তারপর আমরা আবার আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স রিয়া রিপ্লি আর রিও স্কাইকে দেখেছিলাম, যেখানে তারা তাদের রয়্যাল রাম্বলের মানে অ্যানাউন্সমেন্ট করতে এসেছিল যে তারা দুজন রয়্যাল রাম্বল ম্যাচে পার্টিসিপেট করতে চলেছে। তো এই বলে তারা দুজন খুব হ্যাপি ছিল। আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টে তাদের যেহেতু ম্যাচ হওয়ার কথা আছে লিভ মর্গান আর রক্সেন পেরেজের সাথে, তো তারাও এসে তাদেরকে ইন্টারফেয়ার শুধু করে না, তাদেরও মানে পার্টিসিপেশন রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করে দেয় যে লিভ মর্গান আর রক্সেন পেরেজ এমনকি রাকেল রড্রিগেসও রয়্যাল রাম্বল ম্যাচে নামতে চলেছে। মানে রয়্যাল রাম্বলে রাকেল রড্রিগেস আর স্টেফিনি ফ্যাকারের ম্যাচ হচ্ছে না, রাকেল রড্রিগেসকে অ্যাকচুয়ালি আমরা রয়্যাল রাম্বল ম্যাচেই দেখতে পাবো। তো জাজমেন্টের 3 জন মহিলাই রয়্যাল রাম্বল ম্যাচে নামতে চলেছে। তো তারপর আমরা তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক দেখতে পাই, কিন্তু সেই তর্ক বিতর্কের শেষে আমরা দেখি যে রাকেল রড্রিগেস এসে আমাদের রিওকে অ্যাটাক করে দেয়, তারপর পুরো জাজমেন্টে মিলে রিওকে অ্যাটাক করে, আর আজকে জাজমেন্টে স্ট্যান্ড টল করে এই পুরো ব্রলের শেষে। তো আজকে জাজমেন্টের আপার হ্যান্ড ছিল, কিন্তু এটাও অ্যানাউন্স হয়ে গেছে যে জাজমেন্টের প্রত্যেকটা মেম্বারই রয়্যাল রাম্বল ম্যাচে নামতে চলেছে। ওদিক থেকে রিয়া রিপ্লি আর রিও স্কাইও রয়্যাল রাম্বল ম্যাচে নামতে চলেছে, মানে অলরেডি 5 জন পার্টিসিপেন্টস আজকে অ্যানাউন্স হয়ে গেছে। কিন্তু তারপর আমরা একটা আনফর্চুনেট জিনিস দেখতে পাই, যেখানে আজকে আমাদের এল গ্রান্দে আমেরিকানোর সাথে ম্যাচ ছিল আমাদের ইয়োর বয়েস বাউন্সি, মানে আমাদের জিভন ইভেন্স। তো জিভন ইভেন্স আর আমেরিকানোর ম্যাচ চলছিল, কিন্তু এই আমেরিকানো আর জীবন ইভেন্সের ম্যাচ চলার মাঝখানে একটা অ্যাডভার্টিজমেন্ট আছে। আর যখন আমরা অ্যাডভার্টিজমেন্ট থেকে ফিরে আসি তখন আমরা দেখতে পাই যে জীবন ইভেন্সকে ডাব্লিউডাব্লিউ ডাক্তাররা পর্যবেক্ষণ করছে, তারপর সেখান থেকে মানে তাকে নিয়ে চলে যায়। আর অ্যানাউন্সার এটা অ্যানাউন্স করে যে জীবন ইভেন্স ইনজিওর্ড হয়ে গেছে, সে আর ম্যাচে কম্পিট করতে পারবে না। তো অটোমেটিকলি আমাদের লুডুইক কাইজার মানে আমাদের এল গ্রান্দে আমেরিকানো এই ম্যাচটা জিতে যায়। আর অ্যাকচুয়ালি এখানে জীবন ইভেন্সের ইনজুরিটা একটু সিরিয়াস ছিল, এটা কোনো স্টোরি লাইনের পার্ট ছিল না, সে অ্যাকচুয়ালি কোনোভাবে একটা ইনজিওর্ড হয়ে গেছিলো, তো সেই কারণেই ম্যাচটাকে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে জীবন ইভেন্সকে নিয়ে আপডেট এসেছে যে অ্যাকচুয়ালি জীবন ইভেন্সের সেরকম বড় কিছু হয়নি, সে ঠিকই আছে, তার একটা কনকাশনের একটা মানে ব্যাপার ছিল, একটা ভয় লাগছিল, তো সেই কারণে ম্যাচটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এমন সিরিয়াস কোনো ইনজুরি আপাতত দেখে মনে হচ্ছে না, জীবন ইভেন্স খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর অবশ্যই মানে অ্যাকশনে ফিরে আসবে। তো সেটা হলেই ভালো, কারণ আমরাও চাই না যে জীবন ইভেন্স যে কিনা সবেমাত্র মেন রোস্টারে ডেবিউ করেছে সে এত তাড়াতাড়ি ইনজিওর্ড হয়ে তার কেরিয়ার শেষ করে দিক। কারণ ইনজুরি হলে যে কতটা প্রবলেম হয় সেটা আমাদের ফিন ব্যালারের থেকে জানা উচিত, কারণ ফিন ব্যালার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়ার পর ইনজুরি হলো তার, আর তারপর থেকে সে এখনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পায়নি। ফিন ব্যালারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা যখন হচ্ছে তখন এবার কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টে আজকে ম্যাচ ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্যই, যেখানে আজকে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাং ফেস করছিল আয়ারল্যান্ডের ফেভারিট ফিন ব্যালারকে। আর যেমন বললাম আজকে যেহেতু বেলফাস্ট আয়ারল্যান্ড থেকে হচ্ছিল, তাই ফিন ব্যালারের জন্য তো আজকে একটা হিউজ সাপোর্ট ছিল, এমনকি সিএম পাংকে মাঝে মাঝে ক্রাউড আজকে বুও করছিল।
কিন্তু যাই হোক না কেন এই ম্যাচটা শুরু হয়, কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে ফিন ব্যালের আজকে তার পুরনো থিম সঙ্গের সাথে এন্ট্রেন্স করেছে, আর যেটা অ্যাকচুয়ালি মানে ক্রাউডের কাছ থেকে একটা লাউড পপ পেয়েছে। তো মনে হচ্ছে ফিন ব্যালের সে পুরনো থিম সং আবার ফিরে এসেছে, আর জাজমেন্ট ডেতে থাকাকালীন সে তার যে থিম সংটা ইউজ করতো সেটাকে সে আর ইউজ করবে না। যাই হোক না কেন ম্যাচটা শুরু হয়। এবার ফিন ব্যালার আর সিএম পাঙ্ক একটা ড্রিম ম্যাচ ছিল অনেকের চোখে যখন সিএম পাঙ্ক ডাব্লিউডব্লিউতে ছিল না। তো ফাইনালি আমরা সিএম পাঙ্ক আর ফিন ব্যালারের ম্যাচ দেখতে পাই। অ্যাকচুয়ালি এটা একটা ইনস্ট্যান্ট ক্লাসিক ম্যাচ ছিল, যেই ম্যাচে আমরা সব রকম মুভ দেখতে পেয়েছি, এমনকি এই ম্যাচে আমরা আমাদের সে পুরনো ফিন ব্যালারকেও ফিরে পেয়েছি। এইখানে আমরা দেখতে পেয়েছি যে সিএম পাঙ্ক যতই ফিন ব্যালারকে অ্যাটাক করার ট্রাই করুক না কেন, ফিন ব্যালার কোনো না কোনোভাবে কামব্যাক করে, আর আমাদের সিএম পাঙ্ক তো চ্যাম্পিয়ন, তার তো কামব্যাক করা সাজেই। তো আমরা দেখতে পাই একটা সময় আমাদের সিএম পাঙ্ক ফিন ব্যালারকে জিটিএস লাগিয়ে দিয়েছিল, কিন্তু সেই জিটিএস থেকে ফিন ব্যালার কিক আউট করে, আর সে যখন কিক আউট করে তখন পুরো ক্রাউড ফেটে পড়েছিল, আর আমরা সবাই একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম যে হয়তো ফিন ব্যালার আজকে চ্যাম্পিয়ন হলেও হয়ে যেতে পারে, ডাব্লিউডব্লিউ আমাদের একটা শকার দিলেও দিয়ে দিতে পারে। আর আমরা অ্যাকচুয়ালি সেটার অনেক কাছেও চলে এসেছিলাম, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে ফিন ব্যালার একটা মুহূর্তে পুরো সিএম পাঙ্ককে মেরে ধরে তার অবস্থা খারাপ করে তাকে একটা কুডিগ্রাসও লাগিয়ে দিয়েছিল, যেটা তার ফিনিশিং মুভ। কিন্তু আমাদের সিএম পাঙ্কও ফাইটিং চ্যাম্পিয়ন, সিএম পাঙ্ককে হারানো অত সহজ না, তো সিএম পাঙ্ক সেখান থেকেও কিক আউট করে। তার মাঝখানেও অনেক সময় আমরা দেখেছিলাম যে ফিন ব্যালার মানে পিন চুরি করার চেষ্টা করেছিল, চুরি করা বলতে মানে কাউন্টার করে ওই রোল আপ করে এইসব করে পিন করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও সে সিএম পাঙ্ককে পিন করতে পারে না। আর আলটিমেটলি যখন সিএম পাঙ্ক ফিন ব্যালারকে তার 2 নম্বর জিটিএসটা লাগিয়ে দেয়, তখন ফিন ব্যালার আর কিক আউট করতে পারে না, আর সিএম পাঙ্ক 1 2 3 পিন করে ফিন ব্যালারকে হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয় এই ম্যাচে। এবার অনেকের আজকে হৃদয় ভঙ্গ হয়েছে, বিশেষ করে আয়ারল্যান্ডের ক্রাউডে, যেহেতু তারা তাদের হোম টাউন বয় ফিন ব্যালারকে এখানে চ্যাম্পিয়ন হতে দেখতে চাইছিল, কিন্তু সবসময় সেটা হয় না, আর এটা আমাদের মেনে নিতে হবে। তো যাই হোক না কেন এই ম্যাচটা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক অ্যাকচুয়ালি আজকে ফিন ব্যালারকে রেসপেক্ট জানায়, যখন সে তাকে হাত ধরে তোলে, আর তারপর তারা দুজনকে হাগও করে। এবার এখন যেহেতু ফিন ব্যালার একজন হিল ক্যারেক্টারে আছে, তো এইটা ফিন ব্যালারের থেকে আশা করা যায় না, কিন্তু যখন এটা ডাব্লিউডব্লিউ অনস্ক্রিন দেখেছে, আর আজকে ম্যাচ হারার পর ফিন ব্যালারের চোখ মুখ দেখেও মনে হচ্ছিল যে ফিন ব্যালার আবার সে পুরনো নিজেকে খুঁজে পেয়ে গেছে, আর এখন সে বুঝতে পেরেছে যে সে কোথায় জাজমেন্টের সাথে আটকে আছে। সে তো তার থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করে, সে তো এরকম ম্যাচ চ্যাম্পিয়নশিপের জন্য মানে দিতে পারে, তাহলে সে কেন জাজমেন্টের মধ্যে আটকে পড়ে আছে। তো দেখে মনে হচ্ছে এখান থেকে ফিন ব্যালার ধীরে ধীরে জাজমেন্ট ডে থেকে আলাদা হয়ে যেতে পারে, মানে এটা শুরু আজকের রয়্যাল এপিসোড থেকে হয়ে গেছে। আর এবার ফিন ব্যালার নিজেকে আবার খুঁজতে আরম্ভ করতে পারে, যেখানে সে আবার সিঙ্গেল সুপারস্টার হিসেবে এবার ধীরে ধীরে উপরে উঠতে পারে, আর আবার আমরা আমাদের বেবি ফেস ফিন ব্যালারকে ফিরে পেতে পারি। তো সেটা শুরু আজকের র থেকে দেখে মনে হচ্ছে হয়ে গেছে, যদি ডাব্লিউডব্লিউ ফিন ব্যালারের সাথে ভালো কিছু করার অ্যাকচুয়ালি ট্রাই করে এই বছর, না হলে আবার ফিন ব্যালার নেক্সট উইক থেকে জাজমেন্টের মধ্যেই ঢুকে যাবে, আবার সেখানে গিয়ে ব্যাকস্টেজে গেম খেলবে, এইসবই হবে আর কি। তো যাই হোক না কেন আজকের রয়্যাল এপিসোড মোটামুটি দেখার মতো এপিসোড ছিল, বলবো না খুব একটা হ্যাবক কিছু এপিসোড ছিল বা ব্যাপক কিছু এপিসোড ছিল যেখানে না জানি কি না কি হয়ে গেছে, সেরকম কিছু ছিল না, নর্মাল একটা এপিসোড ছিল। ম্যাচ কিছু ভালো ছিল, যেমন আমাদের মেন ইভেন্টের কথা বলো বা সেই 6 ম্যান ট্যাগের কথা বলো, তো ম্যাচ কিছু ভালো ছিল। একটা হিলটনও আমরা দেখেছি, নাটালিয়ার হিলটন বিশাল বড় হিলটন হয়ে গেছে, তো সেসব আমরা দেখেছি, মানে মোটামুটি এটা দেখার মতো রয়্যাল এপিসোড ছিল। তো তোমাদের কেমন লেগেছে রয়্যাল এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য অনেক ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে, তো সেটারও প্রেডিকশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাও, ভিডিওটাকে হাইপ করে দিও, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এই চ্যানেলে রাসেলমেনিয়া রয়্যাল রাম্বল রিলেটেড অনেক ভিডিও আসছে, ভবিষ্যতেও আসবে, মানে রয়্যাল রাম্বল আসার আগে তো রয়্যাল রাম্বল রিলেটেড বহু ভিডিও এখনও আসতে চলেছে এই চ্যানেলে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে থাকো এই সকল বিষয়ে, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।